মনোজের দুটো ছেলে ছিল, চিন্টু আর পিন্টু। চিন্টু পড়াশোনায় ভালো ছিল আর যথেষ্ট বুদ্ধিমান ছিল, আর পিন্টু সারা দিন খেলাধুলো আর মজা করতে ভালোবাসতো। একদিন পিন্টু স্কুল থেকে ফিরে ওর বাবাকে বলল, বাবা, একটা খুশির খবর আছে, আমি ফেল হয়ে গেছি। কে? তুমি ফেল করেছো? এটা কোনো খুশির খবর কি করে হলো? আমার নতুন বই কেনার জন্য তোমাকে আর টাকাও খরচ করতে হবে না, পুরনো ক্লাসে পুরনো বই দিয়েই পড়া হয়ে যাবে। হে ঈশ্বর, এই ছেলেটাকে একটু বুদ্ধি দাও। পুরনো ক্লাসের মাইনেও তো আবার আমাকে দিতে হবে। ক্ষমা করো বাবা, আমি তো এটা ভাবিনি। পিন্টু ক্লাসে ফার্স্ট হয়েছে, ও আমার মাথা উঁচু করে দিয়েছে। তুমি কি কখনো আমার মাথা উঁচু হওয়ার মতো কোনো কাজ করেছো? বাবা, কাল রাতেই আমি তোমার মাথার নিচে বালিশ রেখে দিয়েছিলাম, ভুলে গেছো নাকি? একদিন পিন্টু চিন্টুর মা ওদের বাবাকে বলল, প্রতিটা বাচ্চার স্বভাব আলাদা আলাদা হয়। চিন্টু মন দিয়ে পড়াশোনা করে, তাই ও এগিয়ে যেতে পারবে, কিন্তু পিন্টুর পড়াশোনার মনই নেই। যদি ব্যবহারিক জ্ঞান পায় তাহলেই ও জীবনে সফল হতে পারবে। ঠিকই বলেছো তুমি। মনোজ পিন্টুকে ডেকে বলল, পিন্টু, আমি তোমাকে 1000 টাকা দেব। এছাড়া সারা বছর আমি তোমাকে কোনো টাকা দেব না। এই বছর এই 1000 টাকা ইনভেস্ট করেই তুমি আরও টাকা ইনকাম করবে, আর সারা বছরের খরচ তুমি চালাবে। পিন্টু 1000 টাকা পেয়ে খুব খুশি হলো, কিন্তু ও বুঝতেই পারছিল না শুধু 1000 টাকা দিয়ে ওর সারা বছরের খরচ কি করে চলবে। পিন্টু গ্রামে ঘুরতে বেরিয়ে গেল। ও একজন চাষিকে জমি চাষ করতে দেখলো। আমাদেরও তো একটা জমি আছে, বাবা ওটা কোনো কাজেই লাগায় না। আমি যদি ওই জমিতে কিছু ফসল চাষ করি আর বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি। পিন্টু বীজ কিনতে বাজারে গেল, আর ও দুর্ভাগ্য করে একটা চালাক আর বেঈমান লোকের দোকানে গিয়ে পৌঁছলো। দোকানদার পিন্টুকে বোকা মনে করে ওকে বেগুনের খারাপ বীজ দিয়ে দিল। পিন্টু যখন বেগুনের ফসল ফলালো তখন সব বেগুনগুলো ভেতর থেকে পচা বেরোলো। মনে হয় আমার পুরো পরিশ্রম বেকার হয়ে গেল, এই পচা বেগুনগুলো তো কেউ কিনবে না। আর পিন্টু বেগুনগুলোকে এভাবেই ফেলে রাখলো, আর ও নিরাশ হয়ে নদীর পাশে গিয়ে বসলো। পিন্টু দেখলো গ্রামের কজন লোক নদী পার হয়ে অন্য গ্রামে যাচ্ছিল, আর ওদের নদী পার হওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছিল, কারণ নদীতে একটাই নৌকো ছিল। পিন্টু বেঁচে যাওয়া টাকা দিয়ে একটা নৌকো কিনে নিল আর লোকেদের নদী পার করাতে লাগলো। নদী পার করানোর জন্য পিন্টুকে অনেক পরিশ্রম করতে হতো, কিন্তু ইনকাম অনেক কম ছিল। ও সারা দিন 100 টাকাই ইনকাম করতে পারতো না। একদিন যখন ও জমিতে ফিরে এলো তখন দেখলো যে ওর জমির বেগুনগুলো হাতির মতো বড় হয়ে গেছে। পচা আর এত বড় বেগুন, এগুলো আমি কিভাবে ব্যবহার করব? আমি তো এই বড় বেগুনগুলো দিয়ে নৌকা বানাতে পারি, আর লোকজন যদি বেগুনের নৌকায় ঘুরতে পছন্দ করে। পিন্টু একটা বড় কড়াত জোগাড় করলো আর বেগুনটাকে মাঝখান থেকে কাটলো। তারপর বেগুনের ভেতরের পচা বীজগুলো ফেলে দিল আর বেগুনে বসার জায়গা বানিয়ে ফেললো। যখন ও বেগুনের নৌকো নদীতে নামালো তখন সেটা লোকেদের আকর্ষণের কেন্দ্র হয়ে গেল। পিন্টু প্রতিটা কাস্টমারের থেকে বেগুনের নৌকোর জন্য 200 টাকা করে নিল। এইভাবে ও একদিন 1000 টাকা করে ইনকাম করতে লাগলো। যখন একটা বেগুন জলে গলে নষ্ট হয়ে যেত তখন পিন্টু অন্য বেগুন নিয়ে আসতো আর তা দিয়ে নৌকো বানাতো। শুধু নৌকায় কেন, যদি বেগুনে একটা ঝুপড়িও বানায় তাহলে এই নৌকাতে থাকার ব্যবস্থাও হয়ে যাবে। পিন্টু এবার বেগুনটাকে মাঝখান থেকে না কেটে পুরো বেগুনটাকে এইভাবে কাটলো যে বেগুনে নৌকোর সাথে সাথে একটা ঝুপড়িও তৈরি হয়ে গেল। দূর দূরান্ত থেকে লোকজন বোট হাউসের আনন্দ উপভোগ করতে আসতে লাগলো। পিন্টু ওর ক্ষেতের সব বেগুন দিয়ে বোট হাউস বানিয়ে নদীতে নামালো। পিন্টুর ইনকাম লাখ টাকায় কাছাকাছি হয়ে গেল। বাহ পিন্টু, তুমি প্রমাণ করে দেখিয়েছো, যদিও পড়াশোনায় তোমার মন লাগে না, তবুও তুমি একজন যোগ্য মানুষ। ওদিকে ওই দোকানদার যে পিন্টুকে বেকার বীজগুলো দিয়েছিল সে পিন্টুর ইনকাম দেখে রেগে আগুন হয়ে গেল। একদিন অর্জুন নকল সরকারি অধিকারের সেজে ব্লকের জল বিভাগে ঢুকে পড়ল আর ও নদীতে তৈরি বাঁধের জল ছেড়ে দিল।
নদীতে বন্যার মতো চলে এলো আর পিন্টুর সব বোট হাউস ভেসে গেল। অর্জুন গিয়ে পিন্টুকে বলল, কেন রে ছোটু, কেমন লাগলো? বন্যা দেখে মজা পেলি? তাহলে তুমি বাঁধের জল ছেড়েছো? হ্যাঁ, আমি ছেড়েছিলাম। আর আমি তোমাকে বাচ্চা ভেবে ওই পচা বীজ তোমাকে দিয়েছিলাম। তুমি ওই বীজগুলো দিয়ে অনেক টাকা ইনকাম করেছো। এখন আর তুমি ওগুলো দিয়ে ইনকাম করতে পারবে না। তুমি আমাকে বাচ্চা ভেবে ভুল করে ফেলেছো। আমি একটা বড় বেগুনের বীজ বাঁচিয়ে রেখেছিলাম, সেই জন্য আমি আবার বেগুন ফলাতে পারবো। আর আমি তোমার কথাগুলো এই মোবাইলে রেকর্ড করে নিয়েছি। তুমি এক্ষুনি স্বীকার করলে যে বাঁধের জল তুমিই ছেড়ে দিয়েছিলে। পিন্টু পুলিশ স্টেশনে গিয়ে অর্জুনের নামে ডায়েরি করল। বেআইনিভাবে জল ছাড়ার জন্য অর্জুনের জেল হয়ে গেল। পিন্টু ওর নিজের কাছে রাখা বীজগুলো আবার দ্বিতীয়বার বড় বেগুন ফলালো আর ওর বোট হাউসের কাজ আবার শুরু হয়ে গেল। একটা গ্রামে ভোলা নামের একটা ছেলে থাকত। ভোলা মিষ্টি খেতে খুব ভালোবাসত। ভোলার মা ওকে যত টাকাই দিত ও সেটা চঙ্গুলাল মিষ্টির দোকানদারের কাছে নিয়ে যেত আর যে কোনো রকম মিষ্টি কিনে নিত। গ্রামের লোকেরা বলতো যে ভোলার মাথায় বুদ্ধি কম, কিন্তু ভোলার মা সব সময় ওই কথায় বিরোধিতা করত। একদিন চঙ্গুলালের স্ত্রী সকাল সকাল ভোলার বাড়িতে এলো। আরে ও ভোলার মা, দেখো তোমার ছেলে কি করেছে। কি হয়েছে গীতা বোন? আমি মন্দিরে শিবলিঙ্গের ওপরে পুরো 50 টাকার মিষ্টি নিবেদন করেছিলাম। যেই আমি বাইরে বেরিয়েছি তোমার ভোলা সব খেয়ে নিয়েছে। গীতা বোন, শিবলিঙ্গ তো মিষ্টি খায় না। যদি ভোলা খেয়ে থাকে তাতে কি এসে যায়? এমনিতেও ঠাকুরকে নিবেদন করার পর প্রসাদ ভাগ করেই দেওয়া হয়। নাও দেখে নাও গ্রামের লোকেরা, ভোলার মা ওকে না বকে আরো উল্টো পাল্টা কাজ করার জন্য উস্কাচ্ছে। এতই মিষ্টি খাওয়ার শখ, তাহলে কিনেই খাক না। বুদ্ধি না ছেলের আছে না মায়ের কাছে। ভোলার জন্য ভোলার মাকে গ্রামের লোকেদের নানা রকম কথা শুনতে হতো। আমি জানি যে ভোলার মধ্যে বুদ্ধি কম আছে। হে ঈশ্বর, আমাকে গ্রামের লোকের কথা সহ্য করার শক্তি দাও। মা, তুমি রোজ ঠাকুরকে কি বলো? বাবা, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। সত্যিকারের প্রার্থনা কখনো বিফল যায় না। একবার চঙ্গু হালওয়াই রসগোল্লা বানালো। ভোলা যখন রসগোল্লা দেখলো তখন ওর মুখে জল চলে এলো। ও দোকানে গিয়ে বলল, কাকা, আমি আপনাকে 10-12টা রসগোল্লা দেবেন? হ্যাঁ, নিশ্চয়ই দেব, কিন্তু আগে 300 টাকা নিয়ে এসো। রসগোল্লা এখন অনেক দামি। কাকা, আমি আগেও আপনাকে অনেক টাকা দিয়েছি, কিন্তু ওই টাকার বদলে তোমাকে মিষ্টিও দিয়েছি। এখন নতুন মিষ্টি চাইলে নতুন টাকা নিয়ে এসো। ভোলা দৌড়ে দৌড়ে বাড়ি এলো। ওর মা বাজারে গেছিল। ভোলা ভাঁড় ভাঙল, কিন্তু তাতে অল্প কটা পয়সা ছিল। ভোলা সব পয়সা নিয়ে মিষ্টির দোকানে এলো। এইগুলো দিয়ে কিচ্ছু হবে না, আরো বেশি টাকা নিয়ে এসো। কাকা, আমি কি একটা রসগোল্লা খেয়ে দেখতে পারি? একদম না। আর এমনিতেও শেঠজির ওখান থেকে 5 কেজি রসগোল্লার অর্ডারও এসেছে। এখন এই রসগোল্লা তুমি 300 টাকাতেও পাবে না। কাকা, ঠাকুর আপনাকে অনেক টাকা দেবেন, আমাকে শুধু একটা রসগোল্লা খেতে দিন। গ্রামবাসী ঠিকই বলে, তোমার একদম বুদ্ধি নেই। ভগবানের কাছে গিয়ে রসগোল্লা চেয়ে নাও আর ভগবানের জন্য আমার কাছ থেকে চলে যাও। মা বলেছিল যে সত্যিকারের প্রার্থনা বিফল হয় না। ভোলা রসগোল্লার জন্য প্রার্থনা করতে মন্দিরের দিকে যাচ্ছিল। রাস্তায় ও একটা আহত বিড়াল দেখল। ভোলা মন্দির আর রসগোল্লার কথা ভুলে গেল। ও বিড়ালের ক্ষত ধুয়ে দিল আর তাতে পট্টি বেঁধে দিল। তখনই একটা মহিলা ওখানে এলো। থ্যাংক ইউ বাবা, এটা আমার বিড়াল। ঘর থেকে বেরিয়ে এসেছিল, তখনই হয়তো কেউ ওকে পায়ে চাপা দিয়েছিল। তুমি কে আর কোথায় যাচ্ছ? আমার নাম হলো ভোলা। আমি মন্দিরে রসগোল্লার জন্য প্রার্থনা করতে যাচ্ছি। আমার মা বলেন যে মন থেকে প্রার্থনা করলে সব ইচ্ছা পূরণ হয়। তোমার মা ঠিকই বলে। মহিলাটি ভোলার হাত দুটো নিজের চোখে লাগায় আর নিজের বিড়াল নিয়ে চলে যায়।
ভোলা ওই দিন যখন বাড়ি ফিরল তখন ও দেখল যে ওর উঠোনে রসগোল্লার বৃষ্টি হচ্ছে। ভোলা, তাড়াতাড়ি আয়, দেখ আমাদের উঠোনে রসগোল্লা ভরে আছে। আমি ঘরের সব বাসনে রসগোল্লা ভরে রেখেছি, এখন তুই যত খুশি মিষ্টি খেতে পারবি। ভোলা আর ওর মা অনেকগুলো রসগোল্লা খেয়ে নিল। মা, আমরা এতগুলো রসগোল্লা খেতে পারবো না, আর বৃষ্টি একটানা হচ্ছে, আমাদের এগুলো বিক্রি করা উচিত। ঠিক বলেছিস। ভোলা আর ওর মা উঠোনেই রসগোল্লার দোকান খুলল। লস না হওয়ার জন্য ওদের প্রচুর মুনাফা হলো। যখন চঙ্গুর স্ত্রী এটা দেখল তখন হিংসায় জ্বলতে লাগলো। ও চঙ্গুকে বলল, আমার কাছে একটা আইডিয়া আছে যাতে ভোলার উঠোনের রসগোল্লার বৃষ্টি আমাদেরও হতে পারে। চঙ্গুর স্ত্রী চঙ্গুর কানে কানে কিছু বলল। পরের দিন ভোলা আর ওর মা যখন ঘুম থেকে ওঠে তখন ওরা দেখে ওদের উঠোনে অনেক উঁচুতে একটা বড় তাঁবু লাগানো আছে। রসগোল্লা মাটিতে পড়ছিল না, সব রসগোল্লা তাঁবুর ওপরে জমা হচ্ছিল। চঙ্গুলাল সব রসগোল্লা নামিয়ে নিজের দোকানে নিয়ে যাচ্ছিল। এটা তুমি কি করছো? এই তাঁবু তুমি কাকে জিজ্ঞেস করে লাগালে? উঠোন তো তোমার, কিন্তু তার ওপরের আকাশ তো তোমার না, আর তার ওপর সবার অধিকার আছে। আমি এই তাঁবু প্রধানকে জিজ্ঞেস করেই লাগিয়েছি। ভোলার মা প্রধানের কাছে গেল, কিন্তু প্রধান কোনো কথাই শুনল না, কারণ চঙ্গু প্রধানকে আগে থেকেই টাকা দিয়ে রেখেছিল। ভোলার ব্যবসা বন্ধ হয়ে গেল, আর চঙ্গু প্রিয়ের রসগোল্লা বিক্রি করে খুব ইনকাম করতে লাগলো। ভোলা দুঃখী হয়ে জাদুঘরকে খুঁজতে লাগলো। ও জাদুঘরকে সব কথা বলল। জাদুঘরনি ভোলার কানে কানে কিছু একটা বলল। পরের দিন গ্রামের লোকেরা যখন ঘুম থেকে উঠল তখন গ্রামের প্রতিটি উঠোনের ওপর একটা করে তাঁবু ছিল, আর তাঁবুতে আগুন জ্বলছিল। পুরো গ্রামে হাহাকার শুরু হয়ে গেল। আয় রাম, এটা কে করলো? গরম আর ধোঁয়াতে মরেই যাচ্ছি। এটা আমি কি করলাম? যদি নিজের উঠোনে থাকা লোকেদের নিজের উঠোনের ওপরে আকাশের অধিকার না থাকে, তাহলে আমার যা ইচ্ছা তাই করব। তুমি আমাদের উঠোনের ওপরে তাঁবু লাগিয়ে রসগোল্লা জমা করছো, আর আমি অন্যদের উঠোনে তাঁবু লাগিয়ে আগুন ধরিয়েছি। গ্রামের লোকেরা চঙ্গুলালের ওপরে প্রচন্ড রেগে গেল, আর ওকে চাপ দিল ভোলার উঠোনের ওপর থেকে তাঁবু সরানোর জন্য। এইভাবে তো আমাদের থাকা মুশকিল হয়ে যাবে। উঠোনের ওপরের আকাশ যার উঠোন থাকবে তারই হবে। চঙ্গুলাল তাঁবু সরাতে বাধ্য হল। ভোলার উঠোনে রসগোল্লার বৃষ্টি আবার শুরু হয়ে গেল, আর ওরা রসগোল্লা বিক্রি করে সুখে জীবন কাটাতে লাগলো। তারা সিং নিজের গ্রামে ঠেলাতে আলু পরোটা বিক্রি করত। আসুন আসুন আসুন, গরম গরম শুদ্ধ ডালদা ঘিয়ের পরোটা খান। মীরগঞ্জের আলু আছে আর কিশনগঞ্জের আদা, স্বাদ নিয়ে দেখুন তারার পরোটা। তারার ঠেলায় সব সময় লোকেদের ভিড় জমা হতো। তারা আর শ্বেতা আলু পরোটা বিক্রি করেই অনেক ভালো রোজগার করত। তাদের মেয়ে মিনা গ্রামের সবচেয়ে দামি স্কুলে পড়াশোনা করত। একদিন রাত্রিবেলা যখন তারার পরিবার ঘুমিয়েছিল তখন হঠাৎ করে কেউ তাদের দরজায় ধাক্কা দেয়। রাত্রি 12টা বাজছে গো, এত রাত্রিবেলা কে হতে পারে? আমি গিয়ে দেখছি। তারা দরজা খুলে দেয়। তখন সে দেখতে পায় যে তার খুড়তুতো ভাই আকাশ দাঁড়িয়ে আছে। কি হলো আকাশ, এত রাত্রে এখানে? কি ব্যাপার? তারা ভাই, আমার স্ত্রীর শরীরটা খুব খারাপ। তুমি কি 1500 টাকা দিয়ে আমাকে সাহায্য করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেব। তুমি শুধু 5 মিনিট দাঁড়াও, তোমার পয়সা আমি খুব তাড়াতাড়ি ফেরত দিয়ে দেবো। আরে পয়সা ফেরত দেবার কথা আমাকে বলতে হবে না, নিজের স্ত্রীকে গিয়ে আগে সুস্থ করে তোলো, যাও। তারার খুড়তুতো ভাই আকাশ তারাকে খুব হিংসে করত, কিন্তু সাহায্য চাওয়ার জন্য সবসময় তার কাছেই আসতো। ডাক্তারের চলে যাওয়ার পরই আকাশ নিজের রাগ নিজের স্ত্রী মাধুরীর ওপরে ফেলে দেয়। আজকে তোমার জন্য আমাকে আবার ওই অহংকারী তারার কাছে যেতে হলো। তুমি যদি অসুস্থ না হতে তাহলে আজকে আমাকে তারার সামনে হাত জড়ো করতে হতো না। তুমি তারা দাদার ব্যাপারে এরকম কেন ভাবো?
উনি একটু অহংকারী নয়। আর আজকে আমি অসুস্থ হলাম, তখন তুমি এত চিৎকার করছো যেন তুমি ওনার কাছে টাকা চাওই না। তারা দাদা জানি না কতবার তোমাকে টাকা পয়সা দিয়েছে, আর তুমি ওনার টাকা আজ পর্যন্ত ফেরত দাওনি। তা সত্ত্বেও উনি কিছুই বলেন না। তোমাকে নিজের দাদা আর বৌদির সম্মান করা উচিত। আরে ও মুখে কোনো কথা না বললেও নিজের বড়লোকি চাল দেখিয়ে তো আমাদেরকে ছোট করেই, তাই না? উনি বড়লোক নিশ্চয়ই, কিন্তু উনি বড়লোকের চাল একদম করেন না। এটা ভুল ধারণা। তুমি গরিব, আর সেই জন্য তুমি ওনাকে দেখে ঈর্ষা করো। তুমি পরিশ্রম করে একটা জায়গায় কাজ কেন করো না? যদি ভগবান চান তাহলে তুমিও একদিন বড়লোক হবে। আকাশ যেখানে চাকরি করত ওখানে খুব রাগ করত। ও মন দিয়ে কখনো কাজ করত না। ও কোনো চাকরি 1 বছরের বেশি করতে পারত না। একদিন আকাশ উদাস হয়ে বাড়িতে ফেরে। তখন মাধুরী ওকে বলে, মনে হয় আজকে আবার তোমার চাকরি চলে গেছে। আমার কথা শোনো, তুমি তারা দাদার কাছে যাও। উনি তোমাকে নিজের আলু পরোটার ঠেলাতে নিশ্চয়ই কাজ দিয়ে দেবেন। তারা আমাকে কাজে কখনো রাখবে না। তুমি একবার ওনার কাছে যাও তো বাবা। আকাশ তারার কাছে চলে যায়। এসো এসো আকাশ, অনেকদিন পরে তোমার দেখা পেলাম। যদি খিদে পেয়ে থাকে তাহলে আলুর পরোটা খেয়ে নাও। তোমার বৌদি খুব ভালোবেসে রান্না করেছে। আমার কাজটা চলে গেছে, সেই জন্য আমি কাজ খুঁজছি। আচ্ছা, তোমার কাছে কি আমার জন্য কোনো কাজ আছে? ঠেলা গাড়ির কাজ তো আমি আর শ্বেতা সামলে নি। যদি তুমিও আমাদের সাথে কাজ করতে চাও তাহলে একটা কাজ করি আমরা। আমি একটা রেস্টুরেন্ট খুলে নিই। হ্যাঁ ঠিক আছে, আমাদের গ্রাহকদেরকে দাঁড়িয়ে থাকতে হয়। যদি রেস্টুরেন্ট হবে তাহলে গ্রাহকরা আরাম করে বসে পরোটা খেতে পারবে। সেই দিন আকাশ খুব রাগের চোটে বাড়িতে আসে। কি হলো, তুমি এত কেন রেগে আছো? কাজ পাওনি নাকি? আরে কাজ তো পেয়ে গেছি, কিন্তু আমার জন্য ওই তারা এখন আরো বড় লোক হয়ে যাবে। আমি যেই ওখানে গেলাম, দুজনে সিদ্ধান্ত নিলে ওরা একটা রেস্টুরেন্ট খুলবে। তাহলে এতে খারাপ কি? তুমিও তো টাকা পাবে না। তুমি আমাকে শেখাতে শোনাতো যে কি ভালো আর কি মন্দ। আকাশ তারার সাথে কাজ করতে শুরু করে। তারা আকাশকে রোজানা 500 টাকা দিত, কিন্তু আকাশের চোখ ছিল তারার রোজগারের ওপর। নিজে নোটের পর নোট কামিয়ে যাচ্ছে আর আমাকে শুধুমাত্র 500 টাকা দিয়ে দিচ্ছে। সব পরিশ্রম আমি করি আর আসল মাখন তো ওরা দুজন মিলে খায়। কিছু একটা করতেই হবে। তারার রেস্টুরেন্টে মঙ্গল সিং নামের একটা শুদ্ধ ভেজিটেরিয়ান গ্রাহক আসে। সে তারার পুরনো গ্রাহক ছিল। আরে এসো এসো মঙ্গল দাদা, এসো বসো। এক্ষুনি আমি আপনার জন্য পরোটা দিয়ে দিচ্ছি। এই যে আকাশ, যাও মঙ্গল দাদার টেবিলে একটা প্লেট দিয়ে দাও। আকাশ চুরি করে মঙ্গল সিং এর পরোটায় ননভেজের কিছু টুকরো ফেলে দেয়। মঙ্গল যেইমাত্র পরোটা খেলো তখনও বুঝতে পেরে যায় যে পরোটায় ননভেজ আছে। মঙ্গল সিং খুব রেগে ওঠে। আলুর পরোটার মধ্যে ননভেজ কোত্থেকে চলে এলো? মঙ্গল সিং এর সাথে অমঙ্গল? আমি জানি না, আমি তো শুধু পরোটা গ্রাহকদের কাছে তুলে দিই। পরোটা তৈরি করার কাজ তো তারা দাদা আর শ্বেতা বৌদি করে। কি রে তারা, তুই পরোটার মধ্যে ননভেজ মিশিয়ে আমাকে ঠকালি তাই না? তোর রেস্টুরেন্ট আমি বন্ধ করে দিয়ে তোকে গ্রাম থেকে আমি তাড়িয়ে দেবো এবার। মঙ্গল সিং গ্রামের ধনী লোক ছিল। সে গ্রামের প্রধানের কাছে কথা বলে তারার পরিবারকে গ্রাম থেকে বাইরে বার করে দেয়। আজকে আমার খুব মজা হচ্ছে। এবার আমি গ্রামে নিজের আলু পরোটা বিক্রি করব আর নিজে ধন রোজগার করব। আকাশ গ্রামে আলু পরোটার ঠেলা লাগানো শুরু করে দেয়। অন্যদিকে তারা, শ্বেতা আর তার মেয়ে জঙ্গলের রাস্তা দিয়ে অন্য গ্রামে যাচ্ছিল। তারার পরিবার অনেক ক্লান্ত ছিল। শ্বেতা জোরে জোরে কাঁদতে শুরু করে। কেন না শ্বেতা, আজকে আমাদের কপালে দুঃখ লেখা রয়েছে, কালকে আবার সুখ ফিরে আসবে। কিন্তু এখন আমরা কোথায় যাব আর কিভাবে কোনো কাজকর্ম শুরু করব? আমরা তো নিজেদের বাড়িও বিক্রি করে ফেলেছি। আমাদের শুধু এগিয়ে যেতে হবে যতক্ষণ না আমরা কোনো গ্রামে পৌঁছাচ্ছি। তারার পরিবার জঙ্গলের রাস্তা হারিয়ে ফেলে। এই জঙ্গল তো শেষই হচ্ছে না গো, মনে হয় আমরা ভুল রাস্তায় আছি। হঠাৎ করে ওরা জলের আওয়াজ শুনতে পায়। তিনজনই জলের আওয়াজের পিছু করতে করতে একটা নদীর কিনারায় পৌঁছায়। তারা দেখতে পায় যে নদীতে অনেকগুলো আলু পরোটা রয়েছে। তারা নদীর জল খেলো আর পরোটা খেয়ে দেখলো। এ তো চমৎকার হয়ে গেল। নদীর জল ঠান্ডা আর পরোটা গরম। এখানে তো কোনো লোকও দেখতে পাচ্ছি না।
মনে হয় এই নদীটা সবচেয়ে আগে আমরাই খুঁজেছি। আমাদের কাছে ব্যবসা শুরু করার জন্য টাকা পয়সা নেই। যদি আমরা এই পরোটাগুলো বিক্রি করি তাহলে কত ভালো হবে। ঠিক বলেছ, এবার একটা গ্রাম আমাদের খুঁজতে হবে। অনেক কিলোমিটার হাঁটার পর তারা বেসনপুর নামের একটা গ্রামে পৌঁছায়। শুরুতে তারা একটা ঝোপড়িতে থাকলো। তারা রোজ অন্ধকারে পরোটার নদীতে যেত আর অনেকগুলো পরোটা নিয়ে আসতো। তারপর সেগুলো গ্রামে বিক্রি করত। নদীর পরোটার বিশেষত্ব এটা ছিল যে সেটা কখনো খারাপ হতো না। আস্তে আস্তে তারার আর্থিক অবস্থা ভালো হতে শুরু করলো আর সে একটা বাড়ি বানিয়ে ফেললো। আর অন্যদিকে আকাশও এখন গরিব ছিল না। সে পরোটা বিক্রি করে করে মোটর সাইকেল কিনে ফেললো। আজকে গ্রামের একটা লোক আমাকে বলল যে তারা শ্বেতা বেসনপুর গ্রামে রয়েছে। কালকে ওদের সাথে দেখা করতে যাব আর ওই গরিবটাকে আমি আমার এই মোটরসাইকেলটা দেখিয়ে আসবো, বুঝলে? পরের দিন আকাশ বেসনপুর গ্রামে পৌঁছায়। সে একটা লোককে জিজ্ঞাসা করে, এই যে শোনো ভাই, এখানে তারার বাড়ি কোনটা? তারা আলু পরোটাওয়ালার ঘর হলো ওই সামনেই। আকাশ যখন দেখতে পেল যে তারা বড় বাড়িতে থাকছে তখন তার সমস্ত উৎসাহ ঠান্ডা হয়ে যায়। সে তারার বাড়িতে পৌঁছায়। আরে আকাশ, এত বছর পরে তুই দেখা করতে এসেছিস? কবে থেকে তোর অপেক্ষা করছি আমরা। তা বল, বাড়িতে সবকিছু ঠিকঠাক তো? হ্যাঁ দাদা, সবই ঠিক আছে। তারা দাদা, তুমি এত তাড়াতাড়ি বড়লোক হলে কি করে? আরে তুই বাড়ির লোক, সেই জন্য তোকে আগে থেকে বলছি। আসলে আমরা একটা আলু পরোটার নদী পেয়েছি। সেই নদী থেকে আমি পরোটা গ্রামে নিয়ে আসি আর গ্রামে আমি 4টে রেস্টুরেন্ট খুলে বসে আছি। দিনে আমি পরোটা বিক্রি করি। আচ্ছা, তুমি কি আমাকে ওই নদীটা দেখাতে পারবে? হ্যাঁ অবশ্যই, চলো আমার সাথে, চলো। তারা আকাশকে পরোটার নদীতে নিয়ে যায়। এ তো সত্যি সত্যিই চমৎকার। হ্যাঁ, আর সব থেকে বড় কথা হলো এই যে এই নদীর পরোটা যতদিনই থাকুক না কেন নষ্ট হয় না। তুমি যদি চাও তাহলে তুমিও এই নদী থেকে পরোটা নিয়ে গিয়ে নিজের গ্রামে বিক্রি করতে পারো। আকাশ নিজের বাড়িতে চলে আসে। কি হলো, তুমি এত রেগে আছো কেন? তারা দাদার সাথে দেখা হয়নি নাকি? এই তুমি চুপ করো তো, আমার মাথাটা খেও না। তারা আলু পরোটার জাদুর নদী পেয়ে গেছে। আমি এখানে এতদিন ধরে পরিশ্রম করলাম আর সামান্য কিছু পয়সা রোজগার করেছি, আর তারা ওখানে কোনো পরিশ্রম না করেই এক গাদা টাকা পয়সা লাভ করে নিল। তুমি বুঝতে পেরেছো? আর সেই জন্য আমার থেকেও বেশি বড় লোক হয়ে গিয়েছে। তারা দাদার সঙ্গে ঈর্ষা করার কোনো দরকার নেই। তুমিও সেই নদী থেকে পরোটা আনতে পারো। তারা দাদা কি তোমাকে ওখান থেকে পরোটা আনার জন্য বারণ করেছে? না, বারণ তো করেনি, কিন্তু আমাকে খুব তাড়াতাড়ি তারার থেকেও বেশি বড় লোক হতে হবে। তারা 4টে রেস্টুরেন্ট খুলেছে, তাই আমি 10টা রেস্টুরেন্ট খুলবো। শুধু গ্রামেই নয়, আমি শহরেও খুলবো, আর প্রত্যেকটা রেস্টুরেন্টে পরোটা বিক্রি করব। হ্যাঁ। পরের দিন আকাশ তারার কাছে পৌঁছে বলে, এই যে তারা দাদা, আমি পরোটা নদী থেকে একটা বাঁধ তৈরি করব। বয়ে চলা নদী দিয়ে সমস্ত পরোটা বয়ে চলে যাচ্ছে, ওগুলোকে জড়ো করা খুব মুশকিল হচ্ছে। আমি একটা বাঁধ তৈরি করে জলটাকে থামিয়ে দেব আর অনেক পরোটা জড়ো করে নেব। এরকম কিছু করার কোনো দরকার নেই। নদীর জল সহজভাবে বইতে থাকলে তবেই ভালো। বাঁধ তৈরি করার কোনো দরকার নেই। আর তুমি বাঁধ তৈরি করবে কি করে? আমি একাই বাঁধ তৈরি করে নেব। আকাশ তারার একটাও কথা শুনল না আর সে নদীতে একটা হেভি ড্যাম বানিয়ে দেয়। আকাশ পরোটা একত্রিত করলো। একদিন যখন আকাশ নদী থেকে পরোটা তুলছিল তখন নদীর বাঁধ অনেক বেশি জল হয়ে যাওয়ার কারণে ভেঙে যায় আর আকাশ নদীতে বয়ে যায়। তারপর তার কোনো ঠিকানাই খুঁজে পাওয়া যায় না। তখনই তো বলে, মানুষকে একটুতেই সন্তুষ্ট থাকা উচিত, অনেক বেশি লোভ করলে পরিণাম খারাপ হয়। মোহনলাল গ্রামের ধনী কৃষক ছিল। তার বউ গায়ত্রীর অসুখে সব জমি বেচে দিতে হয়েছিল। সেই জন্য উনি ওনার ঘরের সামনে পরোটার দোকান খুলেছিলেন এবং খুব তাড়াতাড়ি ওনার ব্যবহার আর সুস্বাদু পরোটা গ্রামের লোকেদের খুব ভালো লেগে গেল। সুমিত্রা আর রাজু স্কুলের সামনে একটা পিৎজার দোকান হয়েছিল, যার প্রচার রেডিও, খবরের কাগজ, হ্যান্ডবিল আর পোস্টার লাগিয়ে তোড়জোড় করে করা হয়েছিল। ভাই, আমি কাল পিৎজা খেলাম, কি ভালো পিৎজা ছিল। আমি আর আমার বাবা কার পার্কিং এ পিৎজা অর্ডার করার পরে 1 ঘন্টা অপেক্ষা করেছি, তারপর আমরা পিৎজা পেয়েছি। আচ্ছা, এত ভালো খেতে পিৎজা? তা নাই তো কি, তোমাদের তো গার্ডরা ঢুকতেও দেবে না। ঢুকতে দেবে না কেন? আরে ওটা তোমাদের বাবার মতো তো ফুটপাতের পরোটার দোকান না যে কেউ চলে যাবে। ওই দোকানের একটা স্ট্যাটাস আছে, বড় লোকরা তাদের গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে
তারপরেই তারা পিৎজা খেতে পারে, বুঝেছো? রকির কথা শুনে সবাই হাসতে থাকে। সুমিত্রা পরোটা নিয়ে মজাটা একদম পছন্দ করেনি। রাজু যখন স্কুল থেকে বাড়ি যাচ্ছিল তখন পিৎজার দোকানে লোকের ভিড় দেখে দাঁড়িয়ে পড়ে। সুমিত্রা ওকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নিয়ে আসে। বাবা বাবা, আমরাও পিৎজা খেতে চাই। ঠিক আছে বাবা, খাইয়ে দেবো একদিন। এখন আমি গরম গরম আলুর পরোটা বানিয়েছি, ওটা খাও। আমি খাবো না, আমি খাবো না, আমি পিৎজাই খাবো। দেখ রাজু, পিৎজার অনেক দাম, অত টাকা আমাদের কাছে নেই যে তোমাকে পিৎজা কিনে দেব। কিন্তু কথা দিচ্ছি যে একদিন তোমায় নিশ্চয়ই পিৎজা খাওয়াবো। না বাবা, আমার কালকেই পিৎজা চাই। যদি পিৎজা না পাই তাহলে আমি কিচ্ছু খাবো না। রাজু, জেদ করিস না, বাবা তো বলছে একদিন আমাদের পিৎজা খাওয়াতে নিয়ে যাবে। না দিদি, আমি কালকেই পিৎজা খাবো। রকি দাদা স্কুলে বলেছিল পিৎজা দারুণ খেতে হয়। আরে রাজু, ও একজন ডাক্তারের ছেলে, ওদের কাছে অনেক টাকা। চল এখন খাবার খা। পরোটা খেয়ে বাচ্চারা ঘুমিয়ে পড়ে, কিন্তু মোহনলালের চোখে ঘুম ছিল না। উনি নিজের গরিব হয়ে যাওয়াটাকে অসহায়ভাবে দেখছিলেন, যে নিজের বাচ্চাদের একটু খাওয়ার চাহিদা মেটাতে পারছেন না। ওনার চোখে জল চলে এলো। ভাবতে ভাবতে জানি না কখন উনি ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালে বাচ্চারা স্কুলে যায়। আজও পুরো স্কুলে পিৎজা নিয়ে কথা হচ্ছিল। বন্ধুরা, কাল আমার জন্মদিন, আর কাল সন্ধ্যাবেলায় আমার তরফ থেকে সবার জন্য পিৎজা পার্টি করছি। কাল রবিবার, স্কুলে ছুটি আছে। সবাই কাল সন্ধ্যাবেলায় ভালো ভালো জামা কাপড় পরে চলে এসো, ঠিক আছে? দাদা, আমিও আসবো তো? আমাকে বললে না তুমি? না, তোমরা ওখানে যেতে পারবে না। ওখানে শুধু বড় লোকরা আসে, যাদের স্ট্যাটাস আছে। তুমি শুধু পরোটা খাও। চল রাজু, ওদের পিৎজা থেকে ভালো আর সুস্বাদু আমাদের পরোটা। আরে যাও যাও, বাঁদররা কিভাবে জানবে যে আদা কেমন খেতে? স্কুলের বাইরে যে পিৎজার পোস্টার লাগানো আছে সেটাই দেখতে থাকো আর পরোটা খাও। ভেবে নিও পিৎজা খাচ্ছ। রকি, এরকম ভাবে বলতে নেই। চলো সুমিত্রা, ও তো এভাবেই কথা বলে। রাজুর ফটো দেখে পরোটা খাওয়ার কথায় সবাই হাসতে থাকে। সুমিত্রা আর রাজুর খুব খারাপ লাগে। দুজনেই বাড়ি চলে আসে। আরে রাজু, এরকম মন খারাপ করে দাঁড়িয়ে আসো কেন? বাবা, আসলে কথা হলো রকির কাল জন্মদিন। ও সবাইকে নেমন্তন্ন করেছে, কিন্তু আমাদের করেনি, কারণ ওখানে সব বড় লোকরা আসবে। ব্যাস এই ব্যাপার। কাল আমি তোমাদের জন্য দারুণ আলুর পরোটা বানাবো আর আমরা পার্টি করব। আমি পরোটা খেতে চাই না, আমি শুধু পিৎজা খেতে চাই। আমার পিৎজা চাই। বাবু, আমি বললাম তো যে এখন আমার কাছে তোমাদের মাইনে দেবারও টাকা নেই। পিৎজা কোথা থেকে খাওয়াবো? এটা বলে মোহনলাল চোখে জল নিয়ে বাড়ির বাইরে পরোটার দোকানে চলে এলো। রাজু, তোমার এরকম বলা উচিত হয়নি। পিৎজা জেদ ছেড়ে দাও ভাই, যখন টাকা আসবে আমরা নিশ্চয় পিৎজা খাবো। এখনো অবধি আমাদের কাছে কি টাকা আছে? সবাই নতুন নতুন জামা কাপড় পরে আর আমরা 2 বছর ধরে একই জামা পরি। আমরা কি কোনোদিন পিৎজা খেতে পারবো না দিদি? এরকম কথা নয় ভাই, আমরা একদিন নিশ্চয় পিৎজা খাবো। সেদিন রাতে রাজু খাবার খায়নি, পরে কেউ খাবার খায়নি। সকালে মোহনলাল উঠলো আর বাজারে চলে গেল। ফিরে এসে দেখলো রাজু তখনও ঘুমিয়ে আছে। সুমিত্রার থেকে জানতে পারলো যে রাজু এখনো রেগে আছে, আজও খাবার খায়নি। ওঠো বাবু, আজ আমি তোমাদের পরোটা পিৎজা খাওয়াবো। চলো ওঠো। বাবা, আমি বলেছি তো যতক্ষণ না পিৎজা পাবো আমি কিচ্ছু খাবো না। মোহনলাল পরোটার মধ্যে চিজ, ফ্রুটস আর স্যালাড দিয়ে পিৎজা বানায়, কিন্তু হাজার বোঝানোর পরেও রাজু খেতে চায় না। সুমিত্রাও অনেক চেষ্টা করে রাজুকে বানানো, কিন্তু পারেই না। আজ রাতেও সবাই না খেয়ে ঘুমিয়ে পড়ে। মাঝ রাতে রাজুর খুব খিদে পায়। ও রান্নাঘরে গিয়ে রেখে দেওয়া পরোটা পিৎজা খেয়ে নেয়। ওর খুব ভালো লাগে আর পরোটা পিৎজা খেয়ে যায়। মোহনলাল লুকিয়ে লুকিয়ে ওর খাওয়া দেখে। সকালে উঠে মোহনলাল বাজারে চলে যায়। ফিরে এসে সুমিত্রাকে ডাকে। সুমিত্রা, ও সুমিত্রা। হ্যাঁ বাবা, আসছি। এই নে টাকা, আর স্কুল থেকে আসার সময় পিৎজা নিয়ে আসিস। বাবা, টাকা কোথা থেকে এলো? এসেছে কোথাও থেকে। আর হ্যাঁ, আমি টিফিনে পরোটা পিৎজা রেখে দিয়েছি, খেয়ে নিস মনে করে।
সুমিত্রা যখন বাড়ি থেকে স্কুলের জন্য বেরোচ্ছিল তখন বাবার সাইকেল বাইরে ছিল না। বুঝতে দেরি হয়নি যে বাবা সাইকেল বিক্রি করে টাকা এনেছে। সুমিত্রা রাজু স্কুলে পৌঁছে যায়। স্কুলে কাল রকের পিৎজা পার্টি নিয়ে কথা হচ্ছিল। সবার মুখে শুধু পিৎজার কথা। টিফিনে সুমিত্রা আর রাজু পরোটা পিৎজা খাচ্ছিল। ওখানে রীতা আসে। আরে তোমরা এটা কি খাচ্ছ? এটা আমাদের বাবা বানিয়েছে, পরোটা পিৎজা। হ্যাঁ, এই স্পেশাল ডিশ বাবা বানিয়েছে। নাও তুমিও খাও, খুব ভালো খেতে। আরে বাহ, দারুণ পরোটা পিৎজা বানিয়েছে তো। এটা তো দারুণ পরোটা পিৎজা। এসো সবাই দেখো পরোটা পিৎজা। কাল পার্টির পিৎজা থেকেও অনেক বেশি ভালো খেতে। সুমিত্রা প্লিজ আমাকেও এক টুকরো দাও না। হ্যাঁ হ্যাঁ রকি, এই নাও। বাহ, সত্যি দারুণ খেতে এটা পরোটা পিৎজা। এরকম তো আমি জীবনেও খাইনি। শিগগিরই পুরো গ্রামে পরোটা পিৎজার কথা ছড়িয়ে পড়ল। সুমিত্রা ওর বাবাকে পরোটা পিৎজা বানানোর কথা বলল। এখন ওদের দোকানে প্রচুর ভিড় হতে শুরু করলো। পিৎজার দোকানে গ্রাহকদের সংখ্যা ক্রমশ কমতে লাগলো। পিৎজার দোকান প্রায় বন্ধ হতে যাচ্ছিল। তখনই একদিন পিৎজার দোকানের মালিক নিজে মোহনলালের কাছে এলো। মোহনলাল বাবু, আপনার পরোটা পিৎজার খুব নাম শুনেছিলাম, আজ টেস্টও করলাম। সত্যি দারুণ খেতে। তোমার হাতে তো জাদু আছে। অনেক ধন্যবাদ। কেননা আমরা দুজনে মিলে কাজ করি। আপনি আমার দোকান চালাবেন, আমি ফান্ডিং আর মার্কেটিং দেখে নেব। যা লাভ হবে অর্ধেক অর্ধেক নিয়ে নেব। মোহনলালের এই প্রপোজাল ভালো লাগলো। দুজনে মিলে একসাথে কাজ করতে লাগলো। তাই পিৎজার টেস্ট আর ভালো মার্কেটিং এর জন্য খুব শিগগিরই ওনার দোকান অনেক শহরে খুলে গেল। এখন মোহনলাল বাবু নামে পরিচিত হলো। শহরের বিরাট বড় বাংলোতে থাকতে শুরু করলো।